আমার জীবনের এই কাহিনী হয়তো আপনাদের বিস্মিত করবে। আমি যখন তখনও কলেজের গণ্ডি পার হইনি, তখনই ভালোবাসার এক ভুলে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। আমার নাম ছিল রাকা। আমার রূপ ছিল হয়তো অনেকের চোখে আকর্ষণীয়, কিন্তু আমার মন তখনও ছিল স্বপ্নের রঙিন আলোয় মোড়া। এই সময়ে বাবা আমার বিয়ে ঠিক করেন একজন সুদর্শন সেনা কর্মকর্তার সাথে, যার নাম দিব্যেন্দু। সে তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল এবং পারিবারিক অবস্থা ছিল যথেষ্ট সচ্ছল। যেহেতু দিব্যেন্দু সেনাবাহিনীতে চাকরি করত, তাকে বছরের প্রায় 6 মাস সীমান্তের প্রহরায় কাটাতে হতো। সব দিক বিবেচনা করে বাবা এই সম্পর্ক পাকা করেন। আমাদের ছোট পরিবারে আমি আর আমার ছোট ভাই পিয়াল, যে তখনও স্কুলের ছাত্র, আর আমাদের সাথে থাকতেন আমার দিদিমা। দিদিমা ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। তিনি আমাকে ঠিক পুতুলের মতো ভালোবাসতেন, আর আমার মা বাবার গভীর স্নেহ তো আমার জীবনের প্রতিটি ধাপে ছিল। বিয়ের কথা চূড়ান্ত হওয়ার পর দিব্যেন্দু প্রায়শই আমাদের বাড়িতে আসত। প্রায় 1 মাস এভাবেই কেটে যাওয়ার পর বাবা যখন বিয়ের তারিখ চূড়ান্ত করার জন্য দিব্যেন্দুর বাড়িতে গেলেন, তখনই এক অপ্রত্যাশিত খবর এলো। দিব্যেন্দুকে জরুরি তলবে আগামীকালের মধ্যেই 6 মাসের জন্য সীমান্তে চলে যেতে হবে। এই আকস্মিক খবরে আমাদের পরিবার, বিশেষ করে আমার বাবা মা, খুব মুষড়ে পড়েছিলেন। দিব্যেন্দুর চলে যাওয়ার আগের রাতে সে সবার অলক্ষ্যে লুকিয়ে আমাদের বাড়িতে আসে। কেউ কিছু টের পায়নি, কিন্তু আমি যেন আগেই প্রস্তুত ছিলাম। তবে আমি বুঝিনি সে শুধুমাত্র বিদায় জানাতে আসেনি, এসেছিল এক সুগভীর পরিকল্পনা নিয়ে। বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার পর আমি তাকে নিয়ে আমাদের ছাদে গেলাম। সেই রাতে আকাশে ছিল অসংখ্য তারার মেলা, আর বাতাসে ছিল জুঁই ফুলের মৃদু সুবাস। ছাদের ছোট খাটে বসে আমরা অনেক গল্প করলাম। দিব্যেন্দু যখন বলল যে সে 6 মাসের জন্য আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে, তখন আমি নিজেকে ধরে রাখতে পারিনি। তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিলাম। সেই আবেগঘন মুহূর্তে, আসন্ন বিচ্ছেদের আশঙ্কায় আমরা যেন আমাদের সব সামাজিক সীমারেখা ভুলে গেলাম। সেই রাতে আমরা একে অপরের কাছে নিজেদেরকে পুরোপুরি সমর্পণ করে দিলাম। সেই এক রাতের ভুলের ফল যে আমাকে এত কঠিনভাবে বহন করতে হবে, তা আমি তখন কল্পনাও করতে পারিনি। আজ আমি এক সন্তানের জননী, কিন্তু আমার সন্তানের বাবা জীবিত থেকেও তার থেকে অনেক দূরে। দিব্যেন্দু চলে যাওয়ার 1 মাস পরই আমার শরীরে পরিবর্তন আসতে শুরু করে। প্রায়ই অসুস্থ বোধ করতাম, বাথরুমে গিয়ে বমি করতাম। একদিন বাথরুমে বমি করার শব্দ শুনে দিদিমা ছুটে এলেন। তিনি আমাকে বিছানায় বসিয়ে কপালে চুমু খেয়ে বললেন, আমার পুতুলটার কি হয়েছে? কদিন ধরেই দেখছি তোর শরীর ভালো নেই, চল আজ আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আমার শরীর এতটাই খারাপ ছিল যে আমি আর আপত্তি করিনি, কিন্তু ডাক্তারের কাছে গিয়ে আমি যে সত্য জানতে পারলাম, তাতে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানালেন আমি গর্ভবতী এবং সময় পেরিয়ে যাওয়ায় এখন আর গর্ভপাত করানো সম্ভব নয়। সেদিন আমাদের সাথে পিয়ালও গিয়েছিল। সে যখন বুঝতে পারল যে সে মামা হতে চলেছে, তখন বাড়িতে ফিরেই ছুটে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, মা, একটা দারুণ খুশির খবর আছে, আমি মামা হতে চলেছি। এই কথা শুনে মা আমার ভাইয়ের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিলেন। এরপর দিদিমা যখন আমাকে ধরে ঘরে নিয়ে এলেন, বাবা মা জানতে চাইলেন কি হয়েছে প্রিয়ার। দিদিমা শান্তভাবে তাদের মুখের দিকে তাকিয়ে বললেন, রাকা সত্যি সত্যি মা হতে চলেছে। এই কথা শোনা মাত্রই মা আমার দিকে তেড়ে এলেন। দিদিমা তার হাত শক্ত করে ধরে ফেলেন এবং বজ্রকণ্ঠে বলেন, খবরদার, আমার নাতনির গায়ে হাত তোলার চেষ্টাও করবি না। তোরাই তোর বিয়েটা পাকা করেছিলি, কেন ওকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠাসনি? তাহলে আজ এই খবর শুনে তোরা সবাইকে মিষ্টি খাওয়াতিস। সব দোষ তোদের, রাকার কোনো দোষ নেই। আর যদি তোরা ওকে নিয়ে কোনো আজে বাজে কথা ভাবিস, তবে আমি আমার নাতনিকে নিয়ে এই বাড়ি ছেড়ে আমার গ্রামের বাড়িতে চলে যাব এবং আমার সমস্ত সম্পত্তি ওর নামে লিখে দেব। দিদিমাকে জড়িয়ে ধরে সেদিন আমি অনেক কেঁদেছিলাম, কারণ আমি ভাবতেও পারিনি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটি শুধরে দিতে আমার পরিবার এভাবে ঢাল হয়ে দাঁড়াবে। বাবা তার একমাত্র সম্বল, সবচেয়ে দামি জমি বিক্রি করে নগদ 15 লক্ষ টাকা দিব্যেন্দুর বাবার হাতে তুলে দিয়ে এলেন, শুধু আমাদের বিয়েটা তাড়াতাড়ি করার আশায়। আমরা ঘুণাক্ষরেও টের পাইনি যে এটা ছিল আমার হবু স্বামী এবং শ্বশুর শাশুড়ির যৌথ ষড়যন্ত্র।
15 লক্ষ টাকা পাওয়ার পর বাবা যখন বিয়ের তারিখের কথা বলেন, তখন আমার শ্বশুর জানালেন যে ঘর মেরামত করার জন্য তার আরও 3 লক্ষ টাকা লাগবে। বাবা সেই টাকাও তাকে দিয়ে এলেন। এত টাকা পাওয়ার পর আমার শ্বশুর তার ছেলেকে অসুস্থতার মিথ্যে মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে 15 দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরিয়ে আনেন। আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। কিন্তু বাবা যখন বিয়ের তারিখ চূড়ান্ত করতে তাদের বাড়ি গেলেন, তখন তারা নতুন দাবি জানালেন। একটি দামি 4 চাকার গাড়ি এবং আমাদের বাড়িটা আমার নামে লিখে দেওয়ার দলিল তাদের হাতে দিতে হবে। আমার বাবা তার পায়ে ধরে কেঁদে বললেন, ভাই সাহেব, আমার যা ছিল আমি তো আপনাদের সব দিয়ে দিয়েছি, আমাকে আর নিঃস্ব করবেন না। বাড়িটা দিয়ে দিলে আমার ছেলেটাকে নিয়ে আমি পথে বসব। তখন দিব্যেন্দুর বাবা নির্লজ্জভাবে বললেন, বাড়িটা তো আপনার মেয়ের নামেই থাকবে, ভয় কিসের? আপনি যদি গাড়ি আর বাড়িটা দিতে না পারেন তাহলে এই বিয়ে হবে না। বাবা সেদিন বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরে দিদিমাকে সব কথা বললেন। আমি আড়াল থেকে সবটা শুনে ফেললাম। সাথে সাথে দিব্যেন্দুকে ফোন করে তার বাবাকে এসব দাবি থেকে বিরত থাকতে অনুরোধ করি। কিন্তু দিব্যেন্দু সাফ জানিয়ে দেয়, আমি আমার বাবা মায়ের বিরুদ্ধে যেতে পারবো না। সেদিন আমি বুঝে গিয়েছিলাম যে দিব্যেন্দুও তার পরিবারের মতোই লোভী। আমার বাবার চোখের জল দেখে আমি বুঝতে পারছিলাম আমার এক রাতের ভুলের শাস্তি পুরো পরিবারকে পেতে হচ্ছে। অবশেষে বিয়ের দিন এলো। মণ্ডপে মালা বদলের ঠিক আগে দিব্যেন্দুর বাবা আমার বাবাকে উদ্দেশ্য করে বললেন, ভাই সাহেব, গাড়ির চাবি আর বাড়ির দলিল আমার হাতে দিলেই এই শুভ কাজ সম্পন্ন হবে। এই কথা শুনে আমি আর স্থির থাকতে পারিনি। আমার মনের মধ্যে সমস্ত দ্বিধা ও ভয় যেন এক মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেল। আমি মণ্ডপ থেকে উঠে গিয়ে বাবার হাত থেকে বাড়ির দলিলটি টেনে নিলাম এবং সবার সামনে জ্বলন্ত হোমের আগুনে পুড়িয়ে দিলাম। দিব্যেন্দু হতভম্ব হয়ে আমার হাত ধরে বলল, রাকা, তুমি এটা কি করলে? আমি তখন সবার সামনে তার গালে সজোরে এক থাপ্পড় মেরে বললাম, তোর মতো লোভী মানুষকে বিশ্বাস করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমি গর্ভবতী, এই অসহায়তার সুযোগ নিয়ে তুই আমার বাবার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিস। কিন্তু জেনে রাখিস, আমি একা হাতে আমার সন্তানকে মানুষ করতে পারি, তবুও তোর মতো মানুষের ছায়া তার ওপর পড়তে দেব না। আমার শ্বশুর তখন উঠে এসে বললেন, বেশি বাড়াবাড়ি করলে আমরা বিয়ে না করেই ফিরে যাব। সেই মুহূর্তে আমার দিদিমা তার গালে এক থাপ্পড় মেরে বললেন, তোর মতো লোভী মানুষের বাড়িতে আমি আমার নাতনির বিয়ে কখনোই দেব না। যৌতুক চাওয়ার অপরাধে তোদের স্থান এবার হাজতে হবে। দিদিমা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলেন এবং পুলিশ এসে আমার শ্বশুর ও দিব্যেন্দুকে যৌতুক চাওয়ার অপরাধে গ্রেফতার করে নিয়ে গেল। আমি সমাজের ভয় এবং লজ্জাকে জয় করে সেদিন বলেছিলাম, আমার সন্তানকে মানুষ করার জন্য আমি একাই যথেষ্ট, আমার এমন লোভী জীবনসঙ্গীর প্রয়োজন নেই। আসলে সেদিন রাতে যা কিছু হয়েছিল তা ছিল দিব্যেন্দু ও তার পরিবারের পূর্ব পরিকল্পিত ফাঁদ। কিন্তু আমার বাবা, মা ও দিদিমা আমার পাশে ছিলেন বলেই আমি সেই কঠিন সময় পার করে একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দিয়েছি। আজ আমার মেয়ের বাবা থাকতেও নেই, কিন্তু আমার পরিবার, তার দিদিমা, মামা এবং বাবা মায়ের ভালোবাসায় সে ভরপুর। আমি এখন স্বামী ছাড়াই আমার বাবা মায়ের সাথে থেকে আমার মেয়েকে সম্মানের সাথে বড় করে তুলছি। আমার জীবনের এই গল্প প্রমাণ করে, ভালোবাসার দামে সবকিছু কেনা গেলেও আত্মমর্যাদা এবং পারিবারিক বন্ধনের জোর চিরন্তন।